আহান তোরার দিকে এগিয়ে এসে বলল, কি বললাম শুনতে পাওনি? পেছনে ঘোরো। বলেই তোরার উত্তরের অপেক্ষা না করে ওর দুই বাহু ধরে পেছনে ঘুরিয়ে দিল। তোরা এখনো ব্লাউজের পেছনে হাত দিয়ে রেখেছে। আহান তোরার হাতটা ধরে নামিয়ে দিল। ব্লাউজের ফিতায় এক টান দিতেই খুলে গেল ফিতা। সাথে সাথেই ফর্সা পিঠ উন্মুক্ত হয়ে গেল। লাজের তীব্র বর্ষণে মিইয়ে গেল তোরা। হিম অনিল ছড়ালো সারা বদনে। আহানের নৈকট্য যতটা না হৃদ বক্ষে তোলপাড় তুলেছে, তার চেয়েও হৃদস্পন্দনের গতানুগতিক ধারার ব্যাঘাত ঘটল শতগুণ আহানের শৈথিল্য ভরা নিবিড় স্পর্শে। কিছু সময় পেরোতেই তোরার ভার হয়ে আসা চোখের পাতা তুলে তাকালো। পানি শূন্যতায় শুকিয়ে যাওয়া মরুভূমির ন্যায় কাটকাট হওয়া গলা ঢোক গিলে ভেজানোর ব্যর্থ প্রয়াস করে চোখ অন্যত্র ঘোরালো আহান। তবুও বেহায়া দৃষ্টি আবারও চুম্বকের মতো আটকে গেল তোরার পিঠের একদম মাঝখানে অবস্থিত তিলটাতে। বুকের ভেতরে চলমান টাইফুনের একাংশ অনিল ঝড়ের বেগে টেনে নিল ওষ্ঠভাজের ভেতর। সামনে রাখা বর্গাকৃতির দর্পণ তলে আহানের অবিন্যস্ত অবস্থাটা স্পষ্ট দেখতে পাচ্ছে তোরা। আহানের চোখের ঘোর লাগা দৃষ্টি তার বুকের দামামা যেন কর্ণকুহর অবধি পৌঁছে দিচ্ছে। কাপা কাপা হাতটা ধীর গতিতে এগিয়ে নিল আহান। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবেই হোক, আহানের আঙ্গুলের স্পর্শ ছুঁয়ে দিতে লাগলো তোরার গলদেশ, কাঁধ, পিঠ। জমে এলো শরীর তোরার। অজানা ভালো লাগায় ছেয়ে গেল মন, চিত্ত। প্রচন্ড সংযত চিত্তে থাকা সত্ত্বেও বেপরোয়া মনের অবাধ ইচ্ছেতে স্বীকারোক্তি দিয়ে কম্পনরত হাতের হিম শীতল স্পর্শে ছুঁয়ে দিল তোরার পিঠের মধ্যিখানের তিলটা। চমক প্রদত্ত ভাবে কেঁপে উঠল তোরা। আহানের বেহায়া দৃষ্টিতে এতটা ডুবে গিয়েছিল যে অপ্রত্যাশিত স্পর্শ তার সারা বদনে অনুভূতির জোয়ার বইয়ে দিল। কিন্তু আহানের এখনো হুঁশ নেই। মন্ত্রমুগ্ধের মতো মুখ এগিয়ে নিতে থাকলো। মাঝামাঝি দূরত্ব নিবারণের সাথে সাথে গাঢ় থেকে গাঢ়তর হচ্ছে উষ্ণ গরম শ্বাসের বারিধারা। আহানের অষ্টদয়ের ক্রমাগত এগিয়ে যাওয়ায় তোরার শরীরে কম্পন ধরল। নিবৃত্তে অবশ হয়ে আসলো হিউমেরাস রেডিয়াস। ক্রমাগত স্রোতের মতো বয়ে যাওয়া অনুভূতিগুলোকে বাঁধ দিয়ে জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে কোনো মতে শব্দ টেনে বের করে তোরার কণ্ঠনালীর মধ্য হতে। আমি মানে ঠেলে ঠুলে শব্দগুলো কোনো রকমে বের করার আগেই আহান লেহেঙ্গার ওড়নার ভাঁজে হাত গলিয়ে আলতো হাতে জড়িয়ে ধরল কোমর। তোরার কানের পেছনে নাক ঘষে দিতেই চোখ গেল সামনের আয়নায় প্রতিফলিত তোরার শুভ্র গালের রক্তিমা আভার স্নিগ্ধতায়। পুরো ঠোঁট টেনে মৃদু হেসে কোমরের বন্ধন আলগা করে সরে গেল। তোরা এখনো ঠায় দাঁড়িয়ে চোখ মুখ খিচিয়ে। তোরার পা থেকে মাথা অবধি আবারও একবার চোখ বুলিয়ে চোখে মুখে স্বাভাবিকতা এনে বলল, আরো কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে চাও? বরফের ন্যায় শীতল কণ্ঠে নেত্রপল্লব খুলে তাকালো তোরা। উদ্ভ্রান্তের মতো কিছুক্ষণ এদিকে ওদিকে করে আমতা আমতা করে এক ছুটে ওয়াশরুমের ভেতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। আহান আর চোখে চেয়ে দুষ্টুমি ভরা একটা হাসি দিল। মিনিট 10 পার হবার পরও তোরার বের হবার নামগন্ধ নেই। আহান পরপর 2 বার ডাকলেও কোনো সাড়া শব্দ নেই। আহান বিছানার বালিশ ঠিক করতে করতে গলা উঁচিয়ে বলল, আমি লাইট বন্ধ করে দিচ্ছি, আরো কিছুক্ষণ থাকো তুমি বাথরুমে। পেতনিটা আসলে একসাথে গল্প করিও বসে বসে, ঠিক আছে? বলেই শুতে নিলে ধপ করেই দরজাটা খোলার শব্দ হলো। আহান ঠোঁট টিপে হেসে চুপচাপ শুয়ে পড়ল। তোরা হুড়মুড়িয়ে বাথরুম থেকে বেরিয়ে খাটের উপরে উঠে বসল। লোকটা আচ্ছা বজ্জাত তো। তোরা লজ্জায় বেরোতে পারছিল না বলে ইচ্ছে করেই দাঁড়িয়েছিল দরজা লাগিয়ে, আর লোকজন ইচ্ছে করেই এমনটা বলেছে। কিন্তু তোরার ভূতে ভীষণ ভয়, পরে সত্যি যদি পেতনি চলে আসতো। কাঁথাটা গায়ে টেনে নিয়ে চিত হয়ে শুয়ে পড়ল তোরা। আহান কোনো নড়াচড়া ছাড়াই ওপাশ ফিরে আসে। এটা দেখে তোরা কৌতূহল বশত মাথা তুলে উকি দিতে গেলেই আহান চোখটা বন্ধ রেখেই বলল, তোমার উকি ঝুঁকি দেওয়া হলে 2 মিনিটের মধ্যে ঘুমাবে, নয়তো বাথরুমের পেতনির কাছে রেখে আসবো। আহানের কথার পৃষ্ঠে
তোরা বিড়বিড়িয়ে উগান্ডা বলে তোরা চুপচাপ অন্য পাশে ফিরে শুয়ে পড়ল। লোকটাকে দিয়ে একদমই বিশ্বাস নেই তার। অন্ধকারে বুক চিরে সূর্যোদয়ে আলোকিত হলো ধরণী। ফুটফুটে নরম আলোতে পরিবেশে ছড়ালো গাছপালা আর ফুলের স্নিগ্ধতা। কাঠগোলাপ, সূর্যমুখীর নাম সহ নাম না জানা হরেক রকমের ফুলের দল মাধুর্য পেল সূর্যের প্রথম আলোয় গা বলিয়ে। একে একে ঘুম ভেঙে গেল, জাগ্রত হলো সকলে। রান্নাঘরে টুংটাং শব্দে কাজ করছে তোরা বহুক্ষণ আগেই। সকালের আলো না ফুটতেই তার ঘুম ভেঙে গেছে আজ। পাশে শুয়ে থাকা আহানের স্নিগ্ধ চেহারাটা পরখ করতেই গত রাতের কথা মনে হলো। লাজের হাসি দিয়ে ফ্রেশ হয়ে বেরিয়েছে। তোরা ভেবেছে আজ সকালের জন্য সেই নাস্তা বানাবে। মাংসটা হয়েই এসেছে ভাবিজান, এখন কি একটু দুধের পাতিলে চাল ঢেলে দিব? মাংসের হাঁড়িতে নাড়া দিয়ে বলল চুমকি। তোরা ব্যস্ত হয়ে পরোটাগুলোতে বেলতে বেলতেই উত্তর দিল, আর একটু জাল হোক, তারপরে ঢেলে দিও। চুমকি তোরার কথা মতো সম্মতি দিয়ে বেলে রাখা পরোটাগুলো তুলে ভাজার প্রস্তুতি নিতে নিতে বলল, কিন্তু এসব তেলে ভাজা তো ভাইজান খান না ভাবি। হ্যাঁ, ওনার জন্য না, ওনার জন্য স্যান্ডউইচ আর অ্যাভোকাডোর জুস করে রেখেছি আমি। উনি নামলেই তুমি দিয়ে এসো। বলেই পরোটাটা বেলতে বেলতেই আবারও জিজ্ঞাসা করলো, দিদুন আর ফুপু আম্মা কি উঠেছে চুমকি? উঠলে ওনাদের চাটা দিয়ে আসো, টেবিলের ওপরে ফ্লাক্সে চা রাখা আছে। জি আচ্ছা ভাইজান। বলেই খুন্তিটা হাত থেকে নামিয়ে ট্রেতে কাপগুলো সাজিয়ে নিয়ে ডাইনিং রুমে গেল। টেবিলে রাখা ফ্লাক্স থেকে চাটা ঢেলে সোফাতে বসে থাকা দিদুন, ইলা, ইনসাফের হাতে তুলে দিল। ততক্ষণে মিনু, রুবি আর নাজও এসে উপস্থিত হয়েছে। সকাল হতেই তত্ত্ব আর উপহারের ডালাগুলো সাজাচ্ছিল তারা। আজ রাইমাকে আনতে যাবে সবাই এই বাড়িতে, সেই বিষয়ক ঝামেলা নিয়েই ব্যস্ত ছিল তারা। বাব্বা, আজ যে চুমকি রানী ফার্স্ট হয়ে গেছে, আসতে না আসতেই চা রেডি। সোফাতে বসতে বসতে বলল মিনু। নাজ এসে পাশে বসলেই তাদের দুজনের হাতে চা ধরিয়ে চুমকি স্বভাব সুলভ হেসে বলল, আসলে আর ভাবিজান নাস্তা বানাচ্ছে তো, সেই সকালে উঠেই উনি সকলের জন্য চা বানিয়ে রেখেছে। কি বলিস, তোরা এতগুলো কাজ একা করেছে? রুবির কথায় চুমকি গাল ভরা হাসি বহমান রেখেই বলল, হ্যাঁ, মেলা সকালে উঠেছে ভাবিজান। আমি তো গিয়ে দেখি ওনার রান্নার অর্ধেক কাজ প্রায় শেষ। আপনি চিন্তা করেন না, আজকে আমি আর ভাবিজান মিলে সব রেডি কইরা ফালাবো। আমগর রান্নাঘরে আর মানা করছে ভাবি। বলেই ট্রেটা হাতে নিয়ে হেলতে দুলতে আবারও রান্নাঘরে ঢুকলো মিনু। মিনু মুচকি হেসে বলল, তোর ছেলের বউ যখন বলেছে তবে যাস না রুবি, আজ তোর বউই না হয় করুক সব। রুবি কিছু বলতে নিবে, তার আগে হট্টগোল করতে করতে জাইমা, তনু, রুহি নেমে এলো। এসেই টেবিলে বসে বলল, মামি, রাই আপুকে আনতে কখন যাব বলো তো? আমরা রেডি হব তো। ও মা, সে কি, মাত্র বেলা 7:30, এক্ষুনি চলে যাব নাকি তোরা? চায়ের কাপে চুমুক দিয়ে বলল এরা। রুহি নিজেকে বোকা বোকা কথায় নিজেই যেন হি হি করে হেসে মাথা চুলকে বলল, আচ্ছা সে ঠিক আছে, কিন্তু ভাবি কই সেটা বলো, সকাল থেকেই দেখছি না যে। বলতে বলতে সিঁড়ির দিকে চোখ যেতেই বিরক্তিতে মুখ কুচকে জাইমাকে খোঁচা দিয়ে ইশারা করলো। হালকা গোলাপি রঙের একটা পাতলা টপস আর শর্ট পরে হেলে দুলে নামছে প্রেমা। রাতের পোশাক পরেই এভাবেই সবার সামনে নামতে বেশ বিরক্ত বোধ করলো উপস্থিত সকলেই, তবুও কোনো অভিব্যক্তি প্রকাশ করলো না। প্রেমা যেই কালচারে বড় হয়েছে তাতে এটা অনেক বেশি স্বাভাবিক, আর দিদুনের মেহমানি তো, তাই ওর দিকে মনোযোগ না দিয়েই নিজেদের বিয়ে সংক্রান্ত আলোচনা নিয়ে ব্যস্ত হলো বড়রা। প্রেমা সিঁড়ি বেয়ে নেমে এসে রুহির সামনে দাঁড়িয়ে বলল, তোমাদের কিচেনটা কোন দিকে বলতে পারো? হাত উঁচিয়ে আঙ্গুল তুলে রান্নাঘর দেখিয়ে দিল রুহি। তার সাথে ভুরু কুচকে জিজ্ঞাসা করলো, কিন্তু তুমি কিচেনে দিয়ে কি করবে? আসলে সকালে কফি না হলে আমার ঘুমটা ভাঙে না, তাই ভাবলাম কফি যখন খাবো আহানের জন্যও করে নিই, অনেক দিন ওর সাথে বসে কফি খাওয়া হয় না। এনিওয়ে থ্যাঙ্কস।
বলেই আবারও গা দুলিয়ে হেঁটে রান্নাঘরের দিকে গেল। প্রেমার যাওয়ার পানে চেয়ে তনু মুখ বাঁকিয়ে প্রেমাকে বিদ্রুপ করে বলল, এনিওয়ে থ্যাঙ্কস। তার সাথে জাইমাও মুখ দিয়ে বিরক্তিকর শব্দ করলো। এই ঢঙ্গি মেয়েটাকে ওদের কারোরই সহ্য হয় না, শুধু বয়সে বড় বলে সম্মান দিতে হয়। পায়েসের পাতিলটা চুলা থেকে নামিয়ে প্যান বসিয়ে তাতে পরোটা দিল। তেলের বোতলের মুখ খুলে প্যানে দিয়ে পরোটাটা এপাশ ওপাশ করে উল্টে পাল্টে ভালো মতন ভেজে প্লেটে ওঠালো। তুমি আহানের বউ? মেয়েলি গলা কর্ণকুহর হতেই তোরা পরোটাটা প্যানে দিতে দিতে ঘাড় ঘুরিয়ে তাকালো। প্রেমাকে দেখে স্বাভাবিকভাবে নিলেও ওর পোশাক দেখে তোরাও বেশ বিব্রত বোধ করলো। একটা মেয়ে কিভাবে এমন নির্লজ্জের মতো বড়দের সামনে এভাবে থাকতে পারে? বিরক্তিকে ভেতরে দমিয়েই পরোটাটা প্যানে দিয়ে ছোট করে উত্তর দিল তোরা, জি। আহান তোমাকে আদৌ বউ মানে তো? কথার সাথেই চোখে মুখে তাচ্ছিল্য নিয়ে বলল প্রেমা। তোরা সেই দিকে না চাইলেও কথাটা তার ভেতরে বেশ অবধি পৌঁছালো। এই প্রশ্নের উত্তরটা আদৌ তার কাছে নেই, তবুও মেকি হেসে কিছু বলার আগেই প্রেমা কণ্ঠের তাচ্ছিল্য বজায় রেখেই আবারও বলল, আমার তো মনে হয় না, বিকজ আমি যতটুকু শুনলাম তোমাদের বিয়েটা ওকে জোর করেই করানো হয়েছে। আর আহানকে আমি অনেক ভালো করেই চিনি, ফোর্স করে ওকে কিছুই করানো পসিবল না, সংসার তো দূর। বলেই গাল বাঁকিয়ে হাসলো। তোরা আর চোখে প্রেমার দিকে চেয়ে ওর কথাটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে বলল, সেটা আমাদের পার্সোনাল ব্যাপার, তোমার কিছু মনে না করলেও চলবে আপু। তা তুমি সাত সকালে রান্নাঘরে যে? তোরার কথায় প্রেমার মুখের ক্রোহ হাসি মিলিয়ে বিরক্তির ছাপ পড়ল, তবুও তা দমিয়ে রেখে বলল, আসলে আমি আহানের কাছে যাচ্ছি, আমাদের জন্য কফি বানিয়ে দিতে পারবে তুমি? তা বউ হয়েছ, কফি কেমন বানাও দেখতাম। কি পারবে না? তোরা কিছু একটা ভেবে মুখে হাসি টেনে বলল, হ্যাঁ অবশ্যই পারবো, কেন পারবো না, কিন্তু আমি বানালে তুমি খাবে তো? হ্যাঁ শিওর, আমি ওপরে যাচ্ছি, তুমি পাঠিয়ে দিও কেমন? বলেই আবারও মাজা বাঁকিয়ে হেঁটে ওপরে উঠে গেল। প্রেমা যেতেই রুহি আর জাইমা ঢুকলো রান্নাঘরে। এতক্ষণ আড়ি পেতে ওদের কথাই শুনছিল। প্রেমার যাওয়ার দিকে চেয়ে তোরা রুহিকে বলল, তুই ওই প্রেমা দা আপারদের জন্য এখন কফি বানাবে ভাবি? প্রচন্ড বিরক্ত হয়ে বলল রবি। জাইমাও একই সুর ধরে বলল, আসলে তুমি এখন ওই প্রেমাদা পেতনির জন্য কফি বানাবে, তাও আহান ভাইয়ের সাথে বসে গল্প করবেও? তোমরা শুধু দেখোই না আমি কি করি। বলেই গাল বাঁকিয়ে হেসে আবারও কাজে মনোযোগ দিল তোরা। কিছুক্ষণের মধ্যেই সব কাজ রান্না শেষ করে খাবার নিয়ে একে একে টেবিলে এনে রাখলো। বাড়ির সকলে এক টেবিলে খেতে বসলো, শুধু প্রেমা আর আহান বাদে। তোরা একে একে ইনসাফ, ইউসুফ, দিদুন, মিনু, ইলা সহ সকলের প্লেটে নাস্তা তুলে দিল। বাহ মারে, খাসা রান্না করেছিস একদম, এভাবে খাওয়ালে তো লোভ হয়ে যাবে। পরোটা আর গোশত মুখে পুরে বলল ইনসাফ। তোরার রান্না সকলেই বেশ পছন্দ করেছে। সকলে মিলে গল্প গুজব আর হাসি তামাশা করে নাস্তার শেষের পর্যায়ে গেলে ইউসুফ মাহবুব বলল, তোরা মা দারুণ রান্না করেছো, খুব ভালো লেগেছে, পেট তো ফেটেই যাবে আজ। এখনই ফাটবে না ছোট বাবা, তোমার জন্য স্পেশাল জিনিসটাই তো বাদ আছে এখনো। বলেই পায়েসের বাটিটা ইউসুফ মাহবুবের সামনে রাখলেই তিনি চমকিত হয়ে বলল, পায়েস? এ তো আমার সবচেয়ে প্রিয়। হ্যাঁ জানি তো, সেজন্যই তো করেছি। ইউসুফ চামচ দিয়ে পায়েস মুখে তুলে তৃপ্তি তার সহিত তার স্ত্রী নাজের দিকে তাকিয়ে বলল, দেখলে আমার বৌমা কেমন আমার পছন্দের জিনিসটা এত সুন্দর করে রেঁধেছে? এত সুন্দর করে তো তুমিও কখনো রেঁধে খাওয়াওনি আমাকে। হ্যাঁ, এখন ছেলের বউ ছেড়ে কি আর আমার রান্নায় মন লাগবে? খাও, তুমি ছেলের বউয়ের রান্নাই খাও। বলেই ফিক করে হেসে দিলেন। সকলের হাসি মজা আর খাওয়ার মাঝে তোরা হাতে 2 কাপ কফি নিয়ে ওপরে হাঁটা ধরল। প্রেমা বেশ অনেকক্ষণ ধরেই আহানের ঘরে বসে অপেক্ষা করছে। বাথরুমের দরজাটা খুলে বেরোতেই প্রেমাকে দেখে আহান জিজ্ঞাসা করলো, প্রেমা তুই এখানে? হ্যাঁ আমি।
কেন, কোনো প্রবলেম? মাথা মুছতে মুছতে আয়নার সামনে দাঁড়ালো আহান। নির্লিপ্ত স্বরে বলল, না তেমন কিছু না। কেন এসেছিস? কেন, তোর রুমে আসতেও কি এখন আমার পারমিশন লাগবে? না, সেটা বলিনি। ইম্পর্টেন্ট কোনো কিছু নাকি তাই? বলেই তোয়ালেটা রেখে ঘুরতেই প্রেমা উঠে এসে আহানের সামনে দাঁড়ালো। ওর হাতটা ধরে বলল, আমার কাছে তো তুই অনেক বেশি ইম্পর্টেন্ট আহান। আহান বিব্রত হয়ে হাতটা ছাড়িয়ে নিবে তার আগেই দরজায় নক করার শব্দে ঘাড় ঘুরিয়ে তাকালো। কফি হাতে দাঁড়িয়ে তোরা দরজার সামনে। ওকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আহান ফট করে নিজের হাতটা ছাড়িয়ে নিল। তোরার দিকে এগিয়ে যাবে তার আগেই প্রেমা গিয়ে তোরার হাত থেকে কফিটা নিয়ে বলল, থ্যাঙ্কস তোরা। এই কাপটা ওনার। আহান যেহেতু চিনি ছাড়া ব্ল্যাক কফি খায় তাই ওরটা আলাদা, দেখিয়ে দিল তোরা। প্রেমা আহানের কাপটা ওর হাতে দিয়ে তারপর নিজেও বসে কফি খাওয়া শুরু করলো। শুরুতেই এক চুমুক দিতেই খক খক করে কাশাকাশি শুরু হলো। ইয়াক, এটা কি বানিয়েছো তুমি? কফি? খুব স্বাভাবিক স্বরেই উত্তর দিল তোরা। ওদিকে প্রেমা কাশতে কাশতে চোখ মুখ লাল করে ফেলেছে। কাশি থামানোর চেষ্টা করে কোনো মতে বলো, এত তেতো কেন? ইয়াক। কেন, আপনার বন্ধু তো তেতোই খায়। কেন, আপনি তো সবই জানেন, এটা জানেন না? তো আমারটা এত যক্ষা তেতো কেন করেছো তুমি? এত তেতো মানুষ খেতে পারে? বলেই প্রেমা দা ঢং ওর ঢং স্টাইলে কাশতে কাশতে রুম থেকে বেরিয়ে গেল। তোরাও ওর যাওয়ার পানে চেয়ে নিজেও বেরোতে নিলে পেছন থেকে আহান বলল, কফিটা ইচ্ছে করে তেতো করেছো? পিছু ফিরে দেখলো আহান কফিতে চুমুক দিয়ে নির্লিপ্ত দৃষ্টিতে ল্যাপটপটা খুলে স্ক্রিনে তাকিয়ে আছে। কেন, খুব কষ্ট হচ্ছে আপনার? ঝাঁঝালো গলায় বলল তোরা। তোরার এহেন বাঁকা কথার ধ্বনিতে স্বরে আহান তাকালো, সাথে সাথেই তোরাও মুখটা বাঁকিয়ে গটগট করে বেরিয়ে গেল। আহান চোখ জোড়া ছোট ছোট করে বলল, স্টুপিড। 2 তলা সিমসাম আভিজাতিক বিল্ডিং এর সামনে এসে গাড়িটা থামতেই দরজা খুলে বেরোলো একে একে সবাই। বিহান ড্রাইভিং সিট থেকে বেরিয়ে চোখের চশমাটা খুলে তাকালো সামনের বাড়িটায়। ভাবি এসো। নিজে গাড়ি থেকে বেরোতেই জাইমা তোরার হাতটা ধরে বের করলো। রুহি, জাইমা, বিহান, তোরা এগিয়ে গেল তাদের সামনে দাঁড়ানো আহানের গাড়িটার দিকে। তোরা এগিয়ে যেতেই আহান চশমার ফাঁকে আর চোখে তাকালেও তোরা মুখটা ঘুরিয়ে অন্যদিকে ফিরে থাকলো। তোরার পরনে আজ কালো রঙের জর্জেট শাড়ি, তার সাথে হোয়াইট গোল্ডের পেন্ডেন্ট আর ইয়াররিংস। ফর্সা গায়ে কালো রঙের শাড়িটা আর হালকা সাজে যেন মেয়েটাকে একটু বেশি ভালো লাগছে। আহান বারবারই তাকাচ্ছে তোরার দিকে, কিন্তু তোরা নির্দয় রমণীর মতোই বরাবরই এড়িয়ে যাচ্ছে ওকে। হেই গাইস, লেটস গো। গাড়ি থেকে বেরিয়ে এলো বলল প্রেমা। গাড়ি এসে থেমেছে প্রায় 3 মিনিট পেরিয়েছে, তবু ভেতরে বসে লিপস্টিক ঘষা শেষ হয়নি প্রেমার। তোরা চোখ বাঁকিয়ে একবার দেখলো প্রেমাকে। মনে তো চাচ্ছে পেতনিটাকে ড্রেনে চুবাতে। ওর জন্যই মুখ ফুলিয়ে আছে তোরা। বাড়ি থেকে বেরোনোর সময় তোরা আহানের গাড়িতেই বসতে যাবে, তখনই কোথা থেকে এসে উদয় হয়ে সামনের সিটে ধপ করে বসে পড়েছে পেতনিটা। সেই রাগেই তোরা পেছনে না বসে বিহানদের গাড়িতে এসেছে। রাগ তো তার বজ্জাত লোকটার ওপরেই। কই, একবারও তো বললো না যে তোরা তুমি সামনে বসো? হুম, থাকবে পেতনির সাথে, তাকাবেও না উগান্ডার দিকেও। বিহানের এক হাত ধরে সবার সাথে ভেতরে গেল তোরা। ভেতরে ঢুকতেই ইসহাক চৌধুরী, তার ভাই মারুফ সহ ইমানের বাড়ির অন্যান্যরা এসে স্বাগত জানালো। আজমেরি চৌধুরী এসে তোরাকে এক হাতে আগলে ধরে বলল, বৌমা আসলো তাহলে অবশেষে। তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম মিষ্টি মামুনি। বলেই তোরার কপালে আলতো চুমু দিলেন। তোরাও এমন সুহৃদয় ব্যক্তির আদরের প্রেক্ষিতে জড়িয়ে ধরল। তোরাদের আসার কথা শুনে রাইমা ছুটে এসে বলল, ভাই এসেছিস তোরা? বলেই এগিয়ে এসে জড়িয়ে ধরল আহানকে। আহানকে ছেড়ে রুহি, জাইমা, বিহান, তোরা একে একে সবাই কাছে এসে প্রফুল্ল চিত্তে কথা বলতে লাগলো। ইমান রাইমার আসার কিছুক্ষণ পরেই এসে বলল, কাল এসে থেকে আমার মাথাটা নষ্ট করে দিয়েছে তোমরা কখন আসবে কখন আসবে করে। যেন 24 ঘন্টা না
26 ঘন্টা ধরে আটকে রেখেছি তোমার বোনকে। ইমানের কথায় তাল মিলিয়ে রুহি বলল, হ্যাঁ তাই তো, আমাদের আদরের বোনকে এতক্ষণ রেখেছেন, তার বদলে ফি চাই, ফি। ইমান রুহির নাকটা টেনে টুসকি মেরে বলল, শুধু ফি কেন চাইছো শালি সাহেবা? আমি তো পুরোটাই তোমার। না না, আপনাকে নিব না ভাইয়া, তাহলে রায় আপু আমাদের কান মলে দিবে। বলেই ফিক ফিক করে হেসে উঠল জাইমা ও তার সাথে রুহি আর তনুও। আজমেরী চৌধুরী সকলকে একসাথে নিয়ে বসার ঘরে এগিয়ে গেলেন। মেহমানে ভরা বাড়ির পরিবেশ। খানিক বাদে বাদেই লোকজন এসে দেখে যাচ্ছে চৌধুরী বাড়ির বউ রাইমাকে, আর হাত ভর্তি উপহার। তোরা সকলের সাথে খেতে বসলেও শাড়ি পরে তার বেশ অস্বস্তি হচ্ছিল, তাই খাওয়ার মাঝখানেই উঠে ওয়াশরুমের দিকে এসেছিল। শাড়ি ঠিক করে বেরোতে নিলেই পেছন থেকে ডাক আসলো কানে, হেই সুইটি। পিছু না ফিরেও তোরা স্পষ্ট বুঝতে পেরেছে ডাকটা তারই হতে পারে। লোকটা হুট করে কোথা থেকে টপকে বোঝে না তোরা। বিরক্তিকে সামাল দিয়ে মেকি হেসে ঘুরে বলল, আমার নাম তোরা। তুরার সূক্ষ্মভাবে এড়ানোটা সিফাতের ভাবাবেগের বাইরে গেল না, তবুও মাথা চুলকে বলল, আসলে এই নামে ডাকতেই বেশি ইজি লাগে আর কি। তুরা কিছু বলবে তার আগেই বাচাল স্বভাবের সিফাত বলল, আসলে কাল আমি অনেক সিক হয়ে গিয়েছিলাম, তাই একমাত্র ভাই হয়েও আসতে পারিনি ইমান ভাইয়ের সাথে, সো স্যাড। ছোট করে বললেও উত্তর দিল তোরা। সিফাত এগিয়ে এসে আরো কিছু বলতে যাবে, কিন্তু তোরার দৃষ্টি অনুসরণ করে সামনে বরাবর তাকিয়ে দেখল আহান দাঁড়িয়ে আছে, আর প্রেমা ওর গা ঘেঁষে দাঁড়িয়ে অনবরত পকপক করেই চলেছে। ওটা তো ভাবির ভাই তাই না? হ্যাঁ। দৃষ্টির সামনে স্থির রেখে বলল তোরা। সিফাত তোরার মনোযোগ চ্যুত করে প্রেমাকে উদ্দেশ্য করে বলল, এটাই কি আহান ভাইয়ের বউ? তড়িৎ তোরা সিফাতের দিকে তাকালো। একে তো এই প্রেমা মেয়েটা আহানের সাথে ঢলাঢলি দেখে ওর গাটা জ্বলে যাচ্ছে, তার উপরে সিফাতের এহেন প্রশ্নে আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। ওনাকে গিয়ে জিজ্ঞাসা করুন না, বলে গটগট করে চলে গেল তোরা। ওর যাওয়ার পানে চেয়ে সিফাত স্তম্ভিত হয়ে গেল। কি হলো, এমন রেগে গেল কেন হুট করেই? সে তো একটা সাধারণ কথাই জিজ্ঞাসা করেছিল। তারপরে পুরোটা সময়ই তোরার গালটা ফুলিয়েছিল। কেউ কিছু জিজ্ঞাসা করলেও উত্তর করেনি তোরা। বেশ ঘন্টাখানেক সময় অতিবাহিত করে চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে বাড়িতে আসতে সন্ধ্যা পেরিয়ে রাত গড়ালো। পুরোটা সময় তোরা মুখটা ছোট করে রেখেছিল। রাইমা বেশ কয়েকবার জিজ্ঞাসা করলে বলেছে শরীরটা ভালো না, কিন্তু আসলে যে তার ভেতরে অশান্তি সৃষ্টি হয়েছে এটা তো কাউকে বোঝাতে পারেনি। আহান তার স্বামী, তাকে কারোর পাশে কি সহ্য করবে তোরা? প্রেমা মেয়েটা এসে থেকেই ঢলাঢলি শুরু করেছে আহানের সাথে। নতুন জামাই বরণ করে আড্ডা গল্প রাতের খাবার শেষ করে প্রায় মাঝরাত গড়ালো। কালকের মতো আজও বিহান রুহি জাইমা তনু আরমান সকলে মিলে রাইমা আর ইমানকে নিয়ে ছাদে আড্ডায় বসেছিল, কিন্তু তোরা সেখানেও পাও মারায়নি। রুহি আর তনু এসে বেশ কয়েকবার জোরাজুরি করে গেছে, শরীর খারাপের দোহাই দিয়ে আট করে বড়দের সাথে নিচেই বসে আছে। ড্রয়িং রুমে বড় ঘড়িটাতে সময় দেখে উঠে দাঁড়ালো তোরা। ধীর পায়ে এগিয়ে ঘরের সামনে গিয়ে দরজাটা খুলতেই দেখলো আহান আধশোয়া হয়ে খাটের ওপরে ফোনেই তাকিয়ে আছে। তোরা ঘরে ঢুকতেই আহান ওর দিকে তাকিয়ে বলল, এতক্ষণ কোথায় ছিলে তুমি? জাহান নামে। বলেই ব্যাগ থেকে জামাটা নিয়ে বাথরুমে ঢুকলো। আহানকে না দেখার ভান করেই ফ্রেশ হয়ে বেরিয়ে খাটে এসে বসে সব বালিশগুলো একে একে মাঝখানে রাখলো। কি সমস্যা তোমার? এভাবে বালিশের পিরামিড বানাচ্ছ কেন তুমি মাঝখানে? তোরা আহানের কথায় কান না দিয়েই পর পর চট চারটা বালিশ সাজিয়ে মাঝখানের দেওয়াল সমান তুলল। কি বলছি কানে যাচ্ছে না? এক্ষুনি সরাও এগুলো। না সরাবো না, এগুলো হলো সীমানা, এটা পেরিয়ে আমি ওইদিকে যাব না, আর আপনি ওইদিকে আসবেন না। বলেই আরো একটা বালিশ নিয়ে রাখলো ওপরে। আহান কপালে ভাঁজ ফেলে দিয়ে বলল, সবগুলো বালিশ দিয়ে পিরামিড বানালে শুভ কিসের উপরে? কেন, আপনার প্রেমিকাকে বলুন না এসে কোলটা পেতে দিতে, সেখানেই শোবেন। বলেই নিজের মাথার তলে একটা বালিশ রেখে থপ করে শুয়ে পড়ল তোরা।
আহানের মেজাজ সপ্তম আসমানে চড়ে গেছে। একে তো মেয়েটা সারাদিন ভরে তাকে এড়িয়ে চলেছে, আবার এসে কিনা মাঝখানে আস্ত পিরামিড তুলেছে। আর এতটুকু জায়গাতে সে শোবেও বা কি করে? চোখ গরম করে তাকালো তোরার দিকে। তোরা সেটা দেখেও ইচ্ছে করে চোখ টিপে বন্ধ করে রাখলো। তুমি কি ভালোই ভালোই এগুলো সরাবে? দাঁতে দাঁত ঘিসিয়ে বলল আহান। তোরা চোখ খুলে তাকালেও আহানকে সম্পূর্ণ অগ্রাহ্য করে মুখ ভেংসি দিয়ে ওপাশ ফিরে শুলো। আহানের মেজাজটা পুরোপুরি বিগড়ে যেতেই মাঝখানের বালিশগুলো সব তুলে নিচে ফেলে দিয়ে তোরার মাথার নিচের পালিশটা এক টানে নিয়ে নিজের মাথায় দিয়ে শুয়ে পড়ল। থপ করে বালিশ টেনে নেওয়ায় তোরার মাথায়ও বেশ জোরে লেগেছে। ও চোখ মুখ কুঁচকে উঠে আহানের দিকে তাকালো। একে তো সারাদিনের রাগ অভিমান জড়ো হয়ে আকাশ সমান অভিযোগ জমেছে, তার উপরে আহানের এরূপ ব্যবহারে তোরার চোখটা ছলছল করে উঠল। খাট থেকে নামতে নিলেই আহান তোরার হাতটা ধরে এক টানে এনে ফেলল বুকের ওপর। হাতে রাখা হাতটা সরিয়ে তোরার কোমরে চেপে ধরে বলল, খাট থেকে নামার চেষ্টা করলেও ঠ্যাং খোড়া করে রেখে দেব। তোরা আহানের দিকে না তাকিয়েই ওর হাতটা ছাড়ানোর প্রচেষ্টা করে বলল, শুধু খাট থেকেই না, আমি এই ঘরেই আর থাকবো না। ছাড়ুন আমাকে, ছাড়ুন। আপনার মতো নির্দয় পাষাণ বজ্জাত লোকের সাথে তোরা কিছুতেই থাকবে না। হাতের বন্ধন আলগা হওয়ার বদলে আরো গাঢ় করলো আহান। কোমরে রাখা হাতে নখ বিধিয়ে আরো কাছে টেনে নিল তোরাকে। মুখের কাছে এসে হিস হিসিয়ে বলল, ঘর আর খাট তো দূর, এখন আমার থেকে 1 ইঞ্চিও সরতে দিচ্ছি না, যা খুশি করে নাও। আহানের এমন বেখেয়ালি কথায় তোরার মান অভিমান জেদ সব একত্রিত হয়ে গেল। রাগের বশে ধূপধাপ করে পরপর কয়েকটা কিল বসিয়ে দিল আহানের বুকের ওপর। পরপর কয়েকবার কিল বসিয়ে শান্ত হলেও চোখের পানিতে টসটসে হয়ে আসে, যেন যখন তখনই গড়িয়ে পড়বে। রাগ কমলে এবার বলো তো, কি নিয়ে এত রাগ হয়েছে তোরা রানীর? খুব স্বাভাবিকভাবেই নরম কণ্ঠে বলল আহান। তোরা ঠোঁটটা ভিজিয়ে আহানের দিকে তাকালো, ধরা গলায় বলল, আমাকে কেন ধরেছেন? ছাড়ুন আমায়, সরে যান। ওই প্রেমার কাছে যান না, ওই পেতনিটার সাথে চিপকে থাকুন। আমি কে হই? ওই তো সব আপনার। যান, পেতনিটাকে কোলে করে রাখুন না। একদমে হড়বড়িয়ে বলে দম ছাড়ল। আহান তোরার এমন রণচণ্ডীর রাগী চেহারা দেখে মোটেও বিচলিত হলো না, বরং ঠোঁট কামড়ে হাসি আটকে বলল, হ্যাঁ চাই তো, প্রেমাকে কাছে পেতে চাই, কিন্তু কি করব বলো? ঘরে বউ রেখে বাইরের মেয়ের কাছে গেলে লোকে তো খারাপ বলবে। আফটার অল আই অ্যাম এ জেন্টলম্যান, ইউ নো। খুব শখ না? খুব শখ ওই পেতনির কাছে যাওয়ার? বলেই আবারও ধূপধাপ কিল বসাতে নিলেই আহান আরেক হাত দিয়ে তোরার হাতটা চেপে ধরে মুষ্টিবদ্ধ করে রাখা তোরার হাতটা টান করে নিজের বুকের সাথে চেপে ধরে বলো, হিংসে হয়? মোটেও না। আপনার মতো অসভ্য লোকটাকে নিয়ে আমার হিংসে করতে বয়েই গেছে। বলেই মুখ ঘুরিয়ে নিল তোরা। আহান ভুরু কুচকে তোরার মুখটা নিজের দিকে ফিরিয়ে নিয়ে বলো, আমি অসভ্য? হুম, আমায় অসভ্য বলার সাহস হলো কি করে? আমি অসভ্যতা করলে নিতে পারবে তো তুমি? আহানের বরফের ন্যায় শীতল কণ্ঠে ঠান্ডা স্রোত বয়ে গেল তোরার মেরুদণ্ড বয়ে। এতক্ষণ রাগে জেদে তুলকালাম করলেও এবার নিজের অবস্থানটা উপলব্ধি করেই হৃদস্পন্দন থমকে গেল তোরার। আহান ওর এক হাতে তোরার কোমরটা, আরেক হাতে তোরার হাতটা চেপে নিজের বুকের ওপরে জাপটে ধরে রেখেছে। শুকনো ঢোক গিলল তোরা। আহানের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার প্রচেষ্টা করতে নিলেই আরো জোরে চেপে ধরল আহান। পুরুষালী শরীরে এত নিগাড় স্পর্শ নিজের সারা শরীরে মিশে যেতেই কেঁপে উঠল বদন। ওষ্ঠদয়ে অস্বাভাবিক কম্পন ধরল। তোরার অনির্দিষ্ট অবিন্যস্ত এলোমেলো মিইয়ে যাওয়া অবস্থা দেখে আহানের ভীষণ লোভ হলো আরেকটু ছুঁয়ে দিতে। যাক না থেমে সময়টা। শুভশ্রীর কেঁপে ওঠা নেত্র পল্লব একষ্ঠ ধারে আরেকটু কম্পন ধরুক। হৃদযন্ত্রের গতানুগতিক ধারার উচ্চ মাত্রার ব্যাঘাত দুজনের একই সাথে ধরুক। কামড়ে ধরা অধরের চাপ
আর একটু বেশি হোক না। টকটকে লালাভ মুখশ্রী থেকে ঠোঁট, গাল, নাক সহ সারা বদনে ছড়িয়ে যাক। লাজুকতার মতো মিয়ে যাওয়া নিজ চোখে বেহায়ার মতো তাকিয়ে দেখুক আহান। ভীষণ ইচ্ছে হলো, ভীষণ। তোরার কম্পনরত ঠোঁটের দিকে এগিয়ে গেলেই চোখ খিচিয়ে নিল তোরা। আহান ওকে আর একটু বিব্রত করে ঠোঁট ছাড়িয়ে থুতনিতে কামড় বসিয়ে দিতেই মৃদু আর্তনাদ করে উঠল তোরা। তোরা, এই তোরা, উঠছ না কেন? কয়টা বাজে? হুঁশ আছে? মনোমুগ্ধকর কণ্ঠস্বর কানে শব্দ তরঙ্গের ন্যায় অপরূপ শোনাচ্ছে। ভরাট কণ্ঠের মাধুর্যটা একটু বেশি যেন মন চাচ্ছে বারবার শুনতে। এমন শিথিল স্বরের ডাকে ঘুম ভাঙার দৌড়। আরো আরামের গাঢ় ঘুম নেমে এলো তোরার চোখে। দুই চোখ জুড়ে ঘুমের রাজত্ব। খুলে তাকানো দায়। গায়ের কাঁথাটা আরেকটু টেনে নিয়ে আরো ভালোভাবে ঘুমানোর চেষ্টা করলো তোরা, কিন্তু তাতে ব্যাঘাত ঘটিয়ে বলিষ্ঠ হাতের টানে কাঁথাটা গা থেকে সরিয়ে গেল। তোরা কিছু বুঝে ওঠার আগেই হাত ধরে এক টানে দিয়ে তোরা বসলো ওকে। হতবুদ্ধির মতো পিটপিট করে তাকালো তোরা। এখনো ব্যাপারটা বোধগম্য হলো না ওর। সে তো শুয়ে একটা সুন্দর স্বপ্ন দেখছিল, তাহলে এভাবে উঠে বসালো কি করে? আরামের ঘুমটা এমন আকস্মিক ভেঙে যাওয়ায় তোরা প্রচন্ড বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলল, কোন বজ্জাতের বজ্জাত আমার ঘুমটা এভাবে ভাঙালো? কি দারুণ একটা স্বপ্ন দেখছিলাম। 2 মিনিটের মধ্যে উঠে ফ্রেশ না হলে এবার ঠ্যাংও ভাঙবে। কাট কাট গলার গা হিম করা বাক্যে চমকিত দৃষ্টিতে ঘাড় ঘুরিয়ে তাকালো তোরা। আহান ড্রেসিং টেবিলে হেলান দিয়ে রেশপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তারই দিকে। কিন্তু তোরা আহানের দিকে তাকিয়ে থাকতে থাকতেই চোখ কেমন যেন ঝাপসা হয়ে এলো। আস্তে আস্তে পুরোটা বুঝেও আবারও থপ করে শুয়ে পড়ল। আহান কপালে ভাঁজ আরো সূক্ষ্ম করে তাকালো তোরার দিকে, মুখে অল্প বিস্তর বিস্ময়। মেয়েটাকে তুলে বসিয়ে দেওয়ায় পরেও আবারও ঘুমিয়ে গেল। এত ঘুম কোথায় পেল মেয়েটা? তাও আবার ড্যাব ড্যাব করে চেয়ে থাকতে থাকতেই থপ করে শুয়ে পড়ল। আহান কপালের সূক্ষ্ম ভাঁজ আরো সূক্ষ্মতর করে এগিয়ে দাঁড়ালো তোরার সামনে। এই মেয়ে, এভাবে উঠবে না না। আচানক গায়ের ওপর থেকে কাঁথাটা সরিয়ে কোলে তুলে নিল তোরাকে। ঘুম ভেঙে তোরা বিহ্বলিত। এটা কি হলো? ঘুম থেকে উঠে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়ায় তোরার ভাবাবেগ কাজ করা বন্ধ করে দিল। কিন্তু আহান সেই দিকে ন্যূনতম ভ্রুক্ষেপ না দিয়েই তোরাকে কোলে নিয়ে গটগট করে অশ্রমের দিকে হাঁটা ধরল। ভেতরে এনে বেসিং এর সামনে দাঁড় করিয়ে গমগমে গলায় বলল, 10 মিনিট টাইম দিলাম, ফ্রেশ হয়ে একদম রেডি হয়ে বেরোবে। আমি নিচে অপেক্ষা করছি। ভার্সিটি পড়াশোনা সব তো একেবারে লাটে তুলেছ। বলেই বেরিয়ে গেল, দরজা টেনে দিল। তোরা আর সেই দিকে মনোভাবনা না দেওয়ার প্রয়োজনে বোধ করলো এখন। আরামে এই ঘুম তার অলরেডি ভেঙেই গিয়েছে। চুপচাপ ব্রাশ করে একেবারে শাওয়ার নিয়ে নিল। কিন্তু বিপত্তি তো ঘটলো এবার। ধূপধাপ করে শাওয়ার তো নিয়ে নিল, কিন্তু এবার কি করবে? লোকটা তাকে তুলে এনে অসমে রেখে গেলেও জামা কাপড় তো বাইরেই আছে। এবার এই অবস্থায় শুধু তোয়ালে পেঁচিয়ে বেরোবে কি করে? অসমে দরজাটা হালকা খুলে মাথা বের করে চুপ করে পুরো ঘরে চোখ বোলালো তোরা। যাক, হাজারো শুক্রিয়া লোকটা ঘরে নেই, দরজাটাও ভিড়িয়ে রাখা। তোরা আস্তে ধীরে গুটি গুটি পা ফেলে ওয়াশরুম থেকে বেরিয়ে নিজের জামা কাপড় বের করে পরে নিল। ঘরে যেহেতু কেউ নেই, তাই আর দুইবারা ওয়াশরুমে না ঢুকে ওখানেই পোশাকটা পরিধান করে একেবারে রেডি হয়ে বেরোলো। কিন্তু নিচে নামলেও এদিকে সেদিকে তাকিয়ে আহানকে কোথাও দেখতে পেল না। সকলে নাস্তার টেবিলে বসেছে। তোরা গিয়ে নিজের আসনে বসতেই জাইমা ওকে জিজ্ঞাসা করলো, একেবারে রেডি হয়ে বেরোলে যে, কোথাও যাবে নাকি ভাবি? ভার্সিটিতে? চোখ মুখ কুঁচকে বলল তোরা। যার কপালে এমন বজ্জাত বর জুটেছে তাকে তো বাড়ি ভর্তি মেহমান আমেজ এসব ছেড়ে ভার্সিটিতেই ছুটতে হবে। সে কি, রায়াপু তো এখনো এখানেই, বিয়ে তো শেষ হলো না, অথচ আজই তুমি ভার্সিটিতে যাবে? বিয়ে শেষ হলো না তো কি হয়েছে? এখনো কি নাচানাচি বাদ আছে?
চেয়ার টেনে তোরার পাশের স্থানে বসতে বসতে বলল আহান। আহানের কথায় উপস্থিত সকলের কপালে ভাঁজ পড়ল। সবেমাত্র বিয়ে শেষ হতেই আহান নিজে তো ভার্সিটিতে যেতে প্রস্তুত, সাথে তোরাকেও সেই ধরে এনেছে, তা ওর মুখের অভিব্যক্তি দেখেই স্পষ্ট। মাত্র কাল বিয়ে শেষ হলো আহান, 2 দিন বাদে গেলে হতো না? 3 দিন অলরেডি পাস্ট বাবা, আর কয়দিনের কথা বলছো তুমি? আমি প্রফেসর হয়ে যদি বিয়ে খেয়েই সপ্তাহ পার করি, তাহলে ব্যাপারটা কতটা দৃষ্টিকটু হতে পারে বুঝতে পারছো? আহানের নির্লিপ্ত স্বরের কাঠিন্য ভরা উত্তরের প্রেক্ষিতে ইনসাফ কিছু বলার আগেই আমিনা খাতুন বলল, সে না হয় বুঝলাম, কিন্তু নাত বউকে যদি আর 2 দিন। তার আগেই আহান আমিনাকে থামিয়ে দিয়ে বলল, ওর হয়ে আর কেউ তদারকি করবে না। আস্ত একটা ফাঁকিবাজ, পড়াশোনা বাদ দিয়ে ফেল করার ধান্দায় আছে ও। বলে গ্লাসের জুসটা শেষ করে উঠে দাঁড়িয়ে ব্যাগটা হাতে নিয়ে বলল, 2 মিনিটের মধ্যেই পার্কিংয়ে এসো, অলরেডি লেট ফর ইউ। বলে গটগট করে হাঁটা ধরল। তোরা যাওয়ার পানে চেয়ে হাতে রাখা রুটির ছেঁড়া অংশটা প্লেটে রেখেই ঢকঢক করে পানি গলধকরণ করে উঠে দাঁড়ালো। আপাতত খাওয়ার ইচ্ছে তার এমনিও নেই। সকালে উঠেই খেতে একদমই ভাল লাগে না, আর পেয়েও গেল একটা বাহানা। বজ্জাত বটটার ধমকের দোহাই দিয়ে উঠে দৌড়ে বেরিয়ে এলো। গাড়িতে উঠে বসতেই আহান স্টিয়ারিংয়ে হাত দিয়েই বরাবরের মতোই তীব্র বেগে ছুটিয়ে নিল। 15 মিনিট পরে গাড়ি এসে ব্রেক করলো ভার্সিটির গেটের একদম সামনে। তোরা আহানের চেহারার পানে একবার চেয়েই গাড়ির দরজাটা খুলে ছুটে ভেতরে চলে গেল। বেশ দিন কয়েক বাদে আশায় তোরার বেশ নিজেরই প্রফুল্ল লাগছে। যত যাই হোক, ভার্সিটিতে আসলে অন্যরকম ভালো লাগা কাজ করে। আর ওই 2 জন তো আছেই, ওদের কথা মনে হতেই তোরার হাঁটার গতিবিধি আরো বাড়িয়ে এক প্রকার ছুটেই গেল ক্লাসরুমে। আর আশানুরূপ কাঙ্ক্ষিত পছন্দের মুখ দুটোর দেখাও পেয়ে গেল। উচ্ছ্বাসিত হয়ে এগিয়ে যেতেই ফারিহা তোরাকে দেখে আনন্দে আপ্লুত হয়ে জড়িয়ে ধরে বলল, আরে ডিয়ার, এতদিন পর আসার সময় হলো তোর? 3 দিন তো মাত্র। তোরা হিয়ালি ভাব ধরে বলল ফারিহাকে। ফারিহা তোরার বাহুতে চাপ্পড় বসিয়ে দিয়ে বলল, 3 দিন তোর মাত্র মনে হলো বদমাস? কই উবে গিয়েছিলি তুই? লাস্ট দিন আমি আসিই নাই, পরে এসে দেখি তোরই আর কোনো খোঁজ খবর নেই। সেই তো, কি হয়েছিল তোমার? তুমি কি শিখছিলে তোরা? ফারিহা আর সাদমানের একসাথে বিরতিহীন প্রশ্নে তোরা ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে ধপ করে বসলো বেঞ্চিতে। আমাকে বসতে দে তো ভাই, বলছি। আমার বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, তাই আসতে পারিনি। আর বাকিটা বলার আগে ফারিহা আর সাদমান নিজ আসনে এসে দাঁড়িয়ে পড়ল। মাহিদ সকলকে গুড মর্নিং জানিয়ে বসার অনুমতি দিতেই চুপচাপ বসে পড়ল সকলে। কথার মাঝ পথে মাহিদ স্যারের আগমনেই চুপ করে গেছে তোরা সহ অন্যরা। কিন্তু তোরা এসে থেকেই একটা জিনিস লক্ষ্য করছে যে আশেপাশের মেয়েরা তার দিকে কেমন যেন ক্রু দৃষ্টিতে তাকিয়ে আছে। বিশেষ করে সামনের বেঞ্চিতে বসা ওই রিফা আর তার গ্যাংয়ের মেয়েরা একটু বেশি আর চোখে তাকাচ্ছিল। ক্লাস শুরু হতেই আর সেসবে মন দিল না। ওয়াহিদ স্যারের পর ক্রমান্বয়ে পরপর 2টো ক্লাস শেষ হতে বেল বাজল। সকলে একে একে বেরোতে নিলে রিফা নামের মেয়েটা এসে দাঁড়ালো তোরার সামনে। হঠাৎ এমন আগমনে তোরা বেশ হকচকিয়ে হয়ে তাকালো। সামনে দাঁড়ানো রিফা সহ তার 2 চামচা আগাগোড়া তোরাকে পরখ করে বলল, তোরা রাইট? মেয়েটা তোরার দিকে সরে এসে বলল, আহান স্যারের সাথে তোমার কি সম্পর্ক? আকস্মিক প্রশ্নে তোরা হকচকিয়ে গেলেও বাইরের অভিব্যক্তিতে তা প্রকাশ করল না। মুখে স্থিরতা বজায় রেখেই বলো, এমন প্রশ্নের কারণ? যা বলেছি উত্তর দাও। চোখ মুখ শক্ত করে বলল রিফা। তোরা ব্যাগটা হাতে নিয়ে বলো, নিজের পার্সোনাল ব্যাপারে কাউকে কৈফিয়ত দেওয়া আমি পছন্দ করি না। বলেই ফারিহার দিকে চেয়ে ওকে বেরোনোর জন্য ইশারা করে ব্যাগটা কাঁধে তুলে ক্লাস থেকে বেরিয়ে গেল। সাদমান আর ফারিহা কিছু না বুঝলেও তোরার ইশারা মতো ওরাও বেরিয়ে এলো। তোরার যাওয়ার পানে চেয়ে রিফার পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটি বলল, তেজ দেখেছিস মেয়ের? তেজ যতই থাকুক,
রিফা চুটকি মেরে সব উড়িয়ে দিবে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। বলেই একটা ক্রু হাসি দিয়ে চলে গেল। ওইদিকে সাদমান আর ফারিয়া এসে বসেছে মাঠের বড় গাছটার নিচে তোরার সাথে। ওই রিফার কিসব বলছিল তোরা? আহান স্যার তোর কি হয় মানে বুঝলাম না। রিফার প্রশ্নে যতটা না হতবাক হয়েছিল, ফারিহার প্রশ্নে তার চেয়ে বেশি বিচলিত হলো তোরা। শুরু থেকেই তাদের কাছ থেকেও বিয়ের ব্যাপারটা গোপনেই রেখেছে সে, কিন্তু এখন কি উত্তর দিবে এই ভাবনায় তার কপালে ভীষণ চিন্তার ভাঁজ পড়ল। তোরা কিছু মনে না করলে আমি একটা কথা বলবো? সাদমানের প্রশ্নে ধ্যান ভাঙল তোরার। ঘাড় নাড়িয়ে মৌন সম্মতি দিয়ে সাদমানকে হ্যাঁ সূচক অনুমতি দিলে সাদমান বেশ সিরিয়াস হয়ে বলল, একটা কথা আমিও জানতে চাই, আহান স্যার আসলেই তোমার কি হন? সাদমানের প্রশ্নে তোরা বিহব্বলতা ছাড়িয়ে ফারিহা বলল, তুইও একথা বলছিস? চোখের চশমাটা ঠেলে ওপরে তুলে দিয়ে চোখে মুখে গুরু গম্ভীর ভঙ্গিমা বজায় রেখেই সাদমান বলল, কারণ আমি নিজেও তোরাকে বার কয়েক আহান স্যারের সাথে দেখেছি। সাদমানের প্রশ্নে তোরা চোখ বুজে ঢোক গিলে নিল একবার। সে যেটা আন্দাজ করেছিল সেটাই হলো। কি যা তা বলছিস তোরা? এসব কি বলছে সাদমান? আমি প্রথমে দেখার ভুল ভেবে গুরুত্ব দেইনি, কিন্তু আজ সকালেও আমি ক্লাসের জানালা দিয়ে তোমাকে আহান স্যারের গাড়ি থেকে নামতে দেখেছি। সাদমানের কথায় ফারিহা বিস্ময়ের চূড়ান্তে গেলেও তোরার চোখ মুখ স্বাভাবিক রেখেইছে। প্রচন্ড কৌতূহল নিয়ে ফারিহা তোরার দিকে চেয়ে ওর হাতটা ধরে বলল, তুই চুপ করে আছিস কেন? তোরা কি লুকাচ্ছিস আমাদের থেকে? তুই কি শিওর মাহিদ? কতটা শিওর বলতে পারছি না মা, তবে আমার স্মৃতিশক্তি এতটাও দুর্বল না। তবু আমি অনেকটা সময় নিয়ে অবজার্ভ করেই ব্যাপারটা তোমাকে জানাচ্ছি। যদি তাই হয় তবে আমার চেয়ে বেশি খুশি কেউ হবে না রে মাহিদ। আমি আজই তোমার বাবাকে বলে ফ্লাইটের টিকিট বুক করাচ্ছি। কালকের মধ্যে বাংলাদেশে ফিরবো আমি। ও তো আমাকে চিনতেও পারেনি মা। মাহিদের সামান্য হেসে বলল। প্রতি উত্তরে অপর পাশ থেকে দীর্ঘশ্বাস ফেলে ভদ্র মহিলা জবাবে বলল, কি করে চিনবে বলতো? বছর তো কম পেরোয়নি। দোষ তো আমাদেরই। তোমার বাবার অসুস্থতা নিয়ে এতটাই ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলাম যে বছর পার হয়ে গেলেও এ দেশের খোঁজ রাখতে পারেনি। ভারী অন্যায় হয়ে গেছে বাবা। বলেই ক্লান্ত স্বরটা ধরে আসলো। অবিশ্রান্ত আখি যুগল থেকে 2 ফোঁটা অশ্রু জল গড়িয়ে পড়ল। মাহিদ এপাশ থেকেও মায়ের নিঃশব্দ কান্নার ঠাওর করল মুহূর্তেই যেন। তাকে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না মা, ও ভালো আছে, আমার চোখের সামনেই আছে। তুমি তাড়াতাড়ি চলে আসো, তারপর আমরা ওকে নিজের কাছে নিয়ে নিব। অপর পাশ থেকে ভদ্র মহিলাও ছেলের কথায় সম্মতি দিয়ে ফোনটা লাইনচ্যুত করল। বুক ভরে শ্বাস ছাড়ল মাহিদ। মায়ের দেওয়া দায়িত্বটা সে প্রায় পালন করে ফেলেছে। আর একটু মাত্র, তারপরেই সে মায়ের মুখে হাসি নিশ্চিত ফোটাবে। আই ফাউন্ড ইউ মাই ডল লাস্টলি। আহান স্যার তোর স্বামী? তোরা কি বলছিস? তুই তুই নিজে পাগল হয়েছিস নাকি আমি পাগল হয়েছি? কেউ কিছুই হয়নি, যা সত্য তাই বলেছে। আর কত রিয়াক্ট করবি রে ভাই? শ্যাট আপ। আমার একমাত্র বান্ধবী কিনা বিবাহিত, তাও আবার আমার ক্রাস্ট সারের বউ। আমি আর রিয়াক্ট করব না? এটা কেমনে হয়? তুই চুপ কর টিনম্যান। ফারিহার কথায় চোখ কুঁচকে নিল সাদমান। তোরা সবটা বলার পর থেকেই মেয়েটা এমন করেই যাচ্ছে। মানছে ব্যাপারটা অনেক বেশি সারপ্রাইজিং, কিন্তু তাই বলে এতটা রিয়াক্ট করতে হবে? তোরা চুপচাপ ফারিহার কর্মকাণ্ড দেখছে। তোরা বিবাহিত এটা নিয়ে কম, ওর ক্রাশ বিবাহিত এই নিয়ে বেশি দুঃখ হচ্ছে যেন ফারিহার। আরো বার কয়েক উদ্ভট অভিব্যক্তি দিয়ে বলল, কি আর করার, বিয়ে যখন হয়েছেই, আর তুই যখন বউ, তাহলে মেনেই নিলাম। মেয়ে কি কাদো কাদো চেহারা করে বলে। হুট করেই তোরার একদম কাছে ঘেঁষে এসে বলল, আচ্ছা আনসার কেমন রোমান্টিক দোস্ত? মানে তোকে আদর টাদর করে তো? ফারিহার মুখের এমন লাগাম ছাড়া কথায়
তোরা হকচকিয়ে সাদমানের দিকে তাকালো। বেচারা ভুরু জোড়া এক করে ওদের কথা শোনার চেষ্টা করছে। তোরা কোনো মতে ওর দিকে চেয়ে মেকি হেসে ফারিহার দিকে চোখ রাঙিয়ে ফিস ফিস করে বলল, কি যাতা বলছিস? চুপ কর, তেমন কিছুই না। ও মা, কেন তেমন কিছু না? তুই না বউ স্যারের? তোরা ফারিহার অসংযত কথায় পাগল হবার জোগাড়, তবুও শান্তভাবেই বলল, দেখ, আমাদের বিয়েটা আর 5টা বিয়ের মতো স্বাভাবিকভাবে হয়নি। আর তুই যা বলছিস এসব তো এসব তো ঠিকই তো বলছি। আর তুই? ফারিহার বকবক করতে নিলেও তোরা তড়িঘড়ি করে দিকে তাকিয়েই চোখ দুটো রসগোল্লার মতো করে বড় বড় করে বলল, সর্বনাশ, 1টা বেজে গেছে আর আমি টেরও পাইনি। তুই তো গায়েই। বলেই ব্যাগ হাতে নিয়ে এক দৌড় লাগালো। পেছন থেকে ফারিহা ডাকলেও কাল দেখা হবে বলে হাত নাড়িয়ে দৌড় লাগালো তোরা। ছুটন্ত গতিতে ভার্সিটি থেকে বেরিয়ে আসলেও অদূরেই দাঁড়িয়ে থাকা আহানের গাড়িটা দেখে ভুরু জোড়া এক করলো তোরার। ওহ, ভুরু জোড়া হবার আর কারণ আহান বা তার গাড়ি নয়, বরং তার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা প্রেমা। পেতনিটা এখানেও হাজির। বিড়বিড়িয়ে এগিয়ে গেল তোরা। আহানের চোখে মুখে বিরক্ত নিয়ে দাঁড়িয়ে আছে, আর প্রেমা ননস্টপ ঢঙের বকবক করেই যাচ্ছে। তোরা ব্যাগটা 2 হাতে জাপটে ধরে এগিয়ে গাড়ির সামনে যেতেই আহান ধমকে উঠল, এতক্ষণ কোথায় ছিলে তুমি? এত দেরি কেন হলো তোমার? আহানের ধমকে তোরার ভাবাবেগ হবার আগেই প্রেমা চমকে যায়, পক পক থামিয়ে চুপ করে গেল। তোরার থেকে উত্তর না পেয়েই আহানের মেজাজটা চড়াও হলেও তা দমিয়ে বলল, এখন এভাবে দাঁড়িয়ে না থেকে গাড়িতে ওঠো, তোমার জন্যে আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আসছি। গম্ভীর কণ্ঠস্বরে তোরা মুখ ফুলিয়ে গাড়ির পেছনের সিটের দরজাটা খুলতে গেলেই আহান ক্রুদ্ধ হয়ে দাঁতে দাঁত খিঁচিয়ে বলল, আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়? সামনে এসে বসো। কিন্তু এবার আহানের ধমকে তোরা নয়, চুপসে গেল প্রেমার মুখ। তোরাকে ঝাড়ি দিতে দেখে বেশ আনন্দ হচ্ছিল তার। গাড়ির সামনের দরজাটা খুলতে গেলে আহানের তোরাকে বলা কথাটা বুঝতে অসুবিধা হলো না যে আহান খুব সূক্ষ্মভাবেই তাকে পেছনে বসতে বলেছে। প্রেমার ভেতরে রাগে হিংসে ভরে উঠল। কাল থেকে আহানের পিছে চিপকে লেগে আসে আঠার মতন, কিন্তু আহান তাকে পাত্তা দেওয়া তো দূর, ভালো করে তাকাই না পর্যন্ত। কিন্তু এই তোরা মেয়েটাকে নিয়ে খুব মাথা ব্যথা তার। তবু সেসব দমিয়ে মুখে মেকি হাসি টেনে পেছনে গিয়ে বসলো। এদিকে তোরার খুশিতে মনে যেন লাড্ডু ফুটেছে। বেশ হয়েছে পেতনিটা, যা না যা, আরো গিয়ে বস সামনে। ঠোঁট চিপে হাসি আটকে গিয়ে বসলো আহানের পাশে। আহানের সাথে চোখাচোখি হতেই হাসি থামিয়ে চুপচাপ সামনের দিকে তাকালো। গাড়ি চলতে আরম্ভ করলে তোরা একবার সামনের বেয়ারের ভিউ আর মিররের প্রেমার চুপসে যাওয়া চেহারাটা দেখে আর হাসি দমিয়ে রাখতে না পেরে ফিক করে হেসে উঠল। হাসছো কেন তুমি? ভ্রুকুটি করে জিজ্ঞাসা করলো প্রেমা। তোরা হাসি আটকে মুখখানা স্বাভাবিক করে বলো, কই না তো, আমি স্পষ্ট দেখেছি তুমি হেসেছ। কি জানি, আর হাসলেও বা কি, হাসতে মানা এমন কোনো নিয়ম ধার্য করা আছে বলে তো আমি জানতাম না। বলেই পানির বোতলের মুখ খুলে ঢকঢক করে পানি গলধকরণ করলো। প্রেমার ভীষণ রাগ হলো তোরার ওপর, কিন্তু আপাতত কিছু না বলেই মুখ ফুলিয়ে বসে রইল। কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে বাড়ির সামনে থামলে তোরা দরজাটা খুলেই দৌড়ে ভেতরে চলে গেল। আহান দরজাটা খুলে বেরোতে নিলেই দেখল পড়াপড়ি করে তোরা দুটো বই সিটে ফেলেই রেখে গেছে। বই দুটো হাতে নিয়ে এগোতে নিলেই প্রেমা পেছন পেছন এসে বলল, পাগল নাকি মেয়েটা, নিজেই বই কিনা নিয়েই ছুটলো, আর তুই সেটা নিয়ে যাচ্ছিস? সো হোয়াট, মাই ওয়াইফ শিজ। বলেই দায়সারা ভাবে দ্রুত পায়ে হেঁটে ভেতরে চলে গেল। আহানের কথায় প্রেমার শরীর জ্বলে গেল হিংসেই। মেয়েটাকে নিয়ে বাড়ির সবার আদিক্ষেতা একেবারে সহ্য হচ্ছে না ওর। ডিসগাস্টিং বলেই হনহন করে ভেতরে ঢুকলো প্রেমা। সময় তার নিজ গতিতে বহমান। দেখতে দেখতে মাঝে 3 দিন পেরিয়ে গেছে। এর মাঝে
রাইমার বিয়ের সকল ঝামেলা সহ সব মেহমান অতিথিরাও চলে গেছে। রুহি, তনু, বিহান, আরমান, জাইমা সকলে চলে যাওয়াতে তোরার ভীষণ মন খারাপ। একে তো রাইমা আপুর অনুপস্থিতি, সাথে ওদের সাথে অল্প কয়েকদিনে যতটা ভাব হয়েছিল তাতে খুব কষ্ট পেয়েছে তোরা। তবুও নিজেকে সামলে দৈনন্দিন কাজে ব্যস্ত রেখেছে নিজেকে। আজ ক্লাস শেষ করে তোরা দাঁড়িয়েছিল ভার্সিটির গেটে। হুট করেই সামনে পলি ম্যাডাম চলে আসতেই ভদ্রতা সূচক সালাম দিল তোরা। সালামের উত্তর দিয়ে পলি গাল প্রসারিত করে উত্তর দিল, আরে তোরা যে। বিনিময়ে তোরাও হেসে ম্যাডামের সাথে দুই একটা কথাবার্তা বলার মাঝেই পেছন থেকে খুব পরিচিত কণ্ঠের ডাক শুনতেই ঘুরে তাকালো। মানুষটা আর কেউ নয়, আহান। বরাবরের মতোই চুলগুলো জেল দিয়ে পরিপাটি করা, হাতে সিলভার ওয়াচ, গায়ে জড়ানো ধূসর বর্ণের শার্ট। তোরা হাঁ করে চেয়ে রইল কিছুক্ষণ, কারণ আহান সচরাচর ভার্সিটির গেটের সামনে আসে না তোরাকে নিতে। তোরা কিছু বলতে নিবে তার আগে পলি পাশ থেকে বলো, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? সালামের উত্তর গাম্ভীর্যতার সহিত দিলেও পরেক্ষণেই স্বাভাবিক কণ্ঠেই বলো, পলি ম্যাডাম যে, ছুটিতে ছিলেন তো, তাই না? এই তো একটু অসুস্থ ছিলাম আর কি, আজ থেকে আবারও জয়েন করলাম। ওনাদের কথোপকথন শুনে তোরা আন্দাজ করে নিল তারা সহকর্মী একে অপরের। আহানের ডিপার্টমেন্টেরই জুনিয়র লেকচারার পলি ম্যাডাম। তোরা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলেও পলি ম্যাডাম বলে উঠল, তোরা কি আপনি চেনেন স্যার? আহান তোরার দিকে একবার যে জড়তা সুলভ হাসি দিল। কি বলবে হয়তো গুছিয়ে উঠতে পারেনি। অতঃপর অপ্রস্তুত গলায় বলল, হ্যাঁ আমার পরিচিত। এতে যেন তোরা নরম মনের গহীনে অবস্থিত অভিমান ক্ষোভ বিক্ষোভে পরিণত হলো। ওকে কি এতটাই ঘৃণা করে যে লোক সম্মুখে বউ বলে পরিচয় দিতেও অনিচ্ছা, এতটা কার্পণ্য বোধ করে? আহানকে বাকিটা বলতে না দিয়েই তাদের কথাবার্তার মাঝেই তোরা কোনো বাক্য ব্যয় ছাড়াই হনহনিয়ে প্রস্থান করলো। হঠাৎ তোরাকে এমন গাল ফুলিয়ে হাঁটা ধরতে দেখে আহানও পিছু নিল। পলি ম্যাডাম কিছু না বুঝেই হাঁ করে তাকিয়ে রইল। হনহনিয়ে হেঁটে মেইন রোডের দিকে গেল তোরা। আহান পেছন থেকে কয়েকবার ডাকলেও তা কর্ণকুহরে নিল না। শুনবে না কারোর কথা সে। কাঁধের ব্যাগটাতে হাত রেখে ভালো করে চেপে ধরে হাঁটার গতি আরো বাড়িয়ে দিল তোরা। আহান এক পর্যায়ে দ্রুত পা ফেলে এগিয়ে এসে তোরার হাতটা ধরে থামাতেই এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিল তোরা। ভরা রাস্তায় এমন ঘটনায় অনেকেই হাঁ করে চেয়ে আসে, তবুও সেসবে গা করল না তোরা। আপাতত তার মেজাজ সপ্তম আসমানে চড়ে গেছে। এতটাই অপছন্দ তার যে পরিচয়টুকুও দিতে দ্বিধাবোধ হয়। তবে লাগবে না আলগা দরদ, এতটুকু রাস্তা তোরা একাই যেতে পারবে। আহান তোরার বাহু সজোরে ধরে গাড়ির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেই তোরা আবারও ঝটকা দিয়ে ছাড়িয়ে নিল নিজের হাত। চেঁচিয়ে বলে উঠল, খবরদার, একদম আমাকে স্পর্শ করবেন না। যে মানুষের আমাকে অন্যের সামনে পরিচয় দিতে অনিচ্ছা তার সাথে যাব না আমি। যে নিজের স্ত্রীকে পরিচয় দিতে এতটা কার্পণ্য, তার কোনো অধিকার নেই আমাকে স্পর্শ করার। আহান যেন হতভম্বের শীর্ষে তোরার এহেন চিৎকারে তবুও তার দমিয়ে শান্ত কণ্ঠে বলল, তুমি ভুল বুঝছো তোরা, আমার পুরো কথাটা তো শেষ হয়নি। তার আমি আর কিচ্ছু শুনতে চাই না। দোষটা আমারই। আপনি কবে মানলেন আমাকে বউ? সেই তো দায় সারা দেখিয়েই রেখেছেন। লাগবে না এত দয়া, আমি একাই যেতে পারবো। পরপর এতগুলো কথা বলে তোরা গলা ধরে এসেছে, তবুও আবারও ধরা গলায় বলে উঠল, আপনি আর কখনো আমাকে নিতে আসবেন না, আমি একাই যেতে পারবো। লাগবে না আমার জন্য আপনার এতটা দয়া দেখানো। আমি ভুলেই গিয়েছিলাম যে আপনি আসলে বিয়েটা বিয়েই মানেন না। নামমাত্র বউ হয়ে থাকার ইচ্ছে আমার একটুও নেই। আমি কি এমন কিছু বলেছি তোমাকে? তুমি আগে এতটা রিয়াক্ট কেন করছো তোরা? আমার কথাটা শোনো, গাড়িতে ওঠো। হাত তুলে থামিয়ে দিল তোরা। পানিতে টইটম্বুর ভরা চোখটার ছলছল দৃষ্টিপাত আহানের দিকে করে বলল, না বলেননি, তবে আপনার আচরণেই প্রকাশ পেয়েছে। শুধু দায়িত্বের খাতিরেই
এত ঝামেলা করতে হয় তো, তাই না? থাক, মুক্তি দিলাম আপনাকে এই বাড়াবাড়ির দায়িত্ব থেকে। লাগবে না আমাকে নিয়ে এত ভাবার। বলেই আর আহানের প্রতিক্রিয়া বা জবাবের অপেক্ষা না করেই তোরা একটা রিক্সা নিয়ে উঠে পড়ল। একবারও তাকালো না আহানের পানে, তাকাবেও না। অনেক কষ্ট পেয়েছে আহানের আচরণে সে। আর কিচ্ছু শুনতে বা জানতে চায় না। তবে এতটুকু অবশ্যই জানে, আহান এখন বাড়ি ফিরবে না। না ফিরুক, তাতে তোরার কি? বাড়িতে এসেই গোসল সেরে বেরিয়ে ঘরে আহানকে দেখে থমকে গেল তোরা। এমনিতেও তো রেগে গেলে বাড়িতে দেরিতে আসে, তাহলে আজ আগে? তবুও নিজের কৌতূহল দমিয়ে নিল তোরা ভেতরের ক্ষোভে। আসুক আর না আসুক তার কি? আহানকে দেখেই অগ্রাহ্য করে ঘর থেকে বেরোতে নিলেই পেছন থেকে আহান ডেকে উঠল, তোরা দাঁড়াও। তোরা শুনলেও না শোনার ভান করে বেরিয়ে গেল। শুনবে না কোনো কথা, থাকুক না সে এমন, দরকার নেই শোনার। আর নাইবা বিরক্ত করবে সে তাকে। চুপচাপ ঘর থেকে বেরিয়ে রাইমার ঘরে ঢুকেই বারান্দায় গেল। আজ অনেক দিন পর টুনিকে পেয়েছে। বাড়ি ভর্তি মেহমান। আর আহানের অ্যালার্জির জন্য তোরা বিড়ালটাকে কিছুদিন দারোয়ান সালামের কাছে রেখে এসেছিল। গেটের সাথে সালামের বাসার জন্য ছোট্ট একটা ঘর করা। টুনি সেখানেই ছিল। রোজ 3 বেলা করে তোরা ওকে খাইয়ে আর দেখে আসতো। তবে এখন টুনি বাড়িতেই থাকে। ক্যাট ফুডগুলোতে বাটিতে ঢেলে টুনির সামনে রাখতেই ও খাওয়া শুরু করলো। আর তোরা নিঃশব্দে বসে রইল টুনির পাশে। বিকেল গড়িয়ে রাত হয়েছে, তাও প্রায় মধ্যরাতের কাছাকাছি। রাতের খাওয়া দাওয়া শেষ করে চুমকির সাথে টেবিল গোছাচ্ছে তোরা। রুবি রান্নাঘরের কাজ করছে। দিদুন তার ঘরেই ড্রয়িং রুমে সোফাতে প্রেমা বসা। প্রেমার বাবার হঠাৎ কাজ পড়ায় তাকে আর্জেন্ট বিদেশে পাড়ি দিতে হয়েছে। এ তার নিত্যকার কাজ। তবে এবার প্রেমা বাংলাদেশে আরও কিছুদিন থাকতে চেয়েছে বলে রাইহান তার আদরের মেয়েকে ঘনিষ্ঠ বন্ধু ইনসাফের বাড়িতেই রেখে গেছেন। বাংলাদেশে পরিচিত বলতে ইনসাফই তার বিশ্বস্ত। তাই এই বাড়ির লোকেরাও আর অমত করেনি। যতই হোক বাড়ির মেহমান তো। প্রেমা অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছে তোরার ভাবসাব আর ভার হওয়া মুখখানা। দুপুরে এসে থেকেই এমন করে আসে। আহানও এসে থেকে ঘর থেকে বেরোয়নি। প্রেমা বেশ কয়েকবার গিয়েছিল ওর সাথে কথা বলতে, কিন্তু আহানের অমন রাগান্বিত গম্ভীর চেহারা দেখে আর ঘাটার সাহস করেনি। তোমার কোনো সমস্যা হয়েছে? প্রেমার কথায় তোরা মুখ তুলে তাকালো। মেয়েটা ভীষণ কৌতূহল নিয়ে চেয়ে আসে। তোরা মৃদু হেসে বলো, না কিছুই হয়নি আপু। বলেই আবারও খাবার গুছিয়ে রাখতে লাগলেই রান্নাঘর থেকে রুবি বেরিয়ে এসে বলল, রাত তো অনেক হয়েছে, তুমি বরং ঘরে যাও তোরা। এটুকু আমি আর চুমকি করে নেব। আমি করে নিচ্ছি মা, হয়ে গেছে প্রায়। তোরা রুবির দিকে না তাকিয়েই উত্তর দিয়ে প্লেটগুলোতে হাতে নিয়ে রান্নাঘরের দিকে যেতে নিলে পেছন থেকে ভরাট কণ্ঠস্বরে পা দুটোর গতি নিবৃত হলো। তোমাকে আমি 2 মিনিটের মধ্যে ঘরে দেখতে চাই তোরা, অ্যান্ড আই ওয়ান্ট রিপিট দিস। ঘুরে তাকাতেই দেখল আহান প্রচণ্ড রেশপূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তোরার চোখে চোখ পড়তেই গটগট করে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। রুবি খাতুন তোরা এবং আহান দুজনেরই ভার হওয়া চেহারা লক্ষ্য করেছে। তবুও ওদের ব্যক্তিগত ব্যাপার বলে মাথা দেওয়ার চেষ্টা করেনি সে। আহানের যাওয়ার পানে চেয়ে তোরার কাছে এসে বললেন, তুমি ঘরে যাও তোরা। তোরা বিনিময়ে কিছু বলতে নিলেও রুবির শান্ত দৃষ্টিতে চেয়ে আর কিছুই বলল না। প্লেটগুলো রেখে ঘরের দিকে হাঁটা দিল। প্রেমা ওদের দিকে চেয়ে উঠে দাঁড়িয়ে নিজের ঘরের দিকে গেল। এসব আদিক্ষেতা একেবারেই সহ্য হচ্ছে না। আহান দিনকে দিন তোরাকে নিয়ে একটু বেশি ভাবছে। খুব শীঘ্রই এর কিছু একটা করতে হবে। তোরা উঠে ঘরে গেলেও নিজের রুমে গেল না। যাবে না সে ওই লোকটার কাছে। আহান আর তার অস্তিত্ব গ্রাস করে ফেলেছে তোরাকে। আর কিছুতেই সে নিজেকে প্রভাবিত করতে দেবে না। রাইমার ঘরে ঢুকে বিছানায় শুয়ে পড়ল। রাইমা তো নেই, এখন থেকে এই ঘরেই ঘুমাবে তোরা। যাবে না ওই ঘরে। যে মানুষ তাকে বউ মানে না, তার সাথে এক ঘরে থাকার মতো আত্মসম্মানহীন কাজটা মোটেও সে করবে না তোরা।
শুয়ে থেকে খানিক সময় পার হলেই চোখ বুজে আসলো তোরার। ধীরে ধীরে ঘুমের ঘোরে তলিয়ে যেতেই আকস্মাতি শীতল স্পর্শে কেঁপে উঠল। তবুও ঘুম যেন চোখে এঁটে বসেছে। শূন্যে ভাষার অনুভূতি হলেও চোখ টান টান করে তাকাতেই বেশ সময় লাগলো। খানিকটা পরেই নিজেকে ধাতস্থ করে চোখ খুলে তাকাতেই নিজের খুব কাছেই আবিষ্কার করলো পুরুষালী গম্ভীর চেহারাটা। শুরুতেই ভড়কে গেলেও ব্যাপারটা উপলব্ধি করতে পেরে উঠে বসতে গেলেই আহান দুই কাঁধ চেপে বিছানার সাথে চেপে ধরল তোরাকে। গুরু গম্ভীর চেহারাটা ঝুঁকিয়ে আরো কাছে আনলো। তোরা বিভ্রান্ত হলেও তা প্রকাশ না করে কণ্ঠে বিরক্ত এনে বলল, আমি এখানে কি করে এলাম? ছাড়ুন আমাকে, উঠবো আমি। আমি এনেছি, কোলে তুলে। কপালে অসংখ্য ক্রু ভাঁজ ফেলে বলল আহান। কপালে অসংখ্য ভাঁজ থাকলেও কণ্ঠ জুড়ে শীতলতা। হিম কণ্ঠের বাক্যে তোরা খানিকটা ভড়কে গিয়ে বলল, মানে? মানে কোলে তুলে এনেছি, এই দুই হাত দিয়ে কোলে তুলে জড়িয়ে এনেছি তোমাকে। আবারও তুলে দেখাবো? বলেই আবারও কোলে নেওয়ার উপক্রম করতেই তোরা হুড়মুড়িয়ে নড়ে চড়ে বলল, একদম না। কেন এনেছেন আপনি? কোন সাহসে? সরুন আপনি, আমাকে যেতে দিন। বলে বুকে হাত দিয়ে আহানকে সরাতে নিলেই আহান আরো চেপে এসে বলল, আমি বাড়ি এসে থেকে ঘরে তো আসোইনি, বরং আমি আরো 4বার তোমাকে ডেকেছি, তবুও আসোনি। আবার তখন ড্রয়িং রুমে সবার সামনে ডেকে আসলাম, আর তুমি কিনা গিয়ে অন্য ঘরে ঘুমালে। কোন সাহসে আমাকে অগ্রাহ্য করে অন্য ঘরে শোবার সাহস হলো? কি করে? সাহসের কি আছে? যে আমায় বউ মানে না, আমি কেন তার ঘরে আসব? কেন পরপুরুষের সাথে আমি এক ঘরে ঘুমাতে যাব? আমি এটা পারবো না। বলেই আবারও ধাক্কা দিল আহানকে। এবারের ধাক্কাটা তুলনামূলক বেশ জোরেই দিয়েছে তোরা। আহান ওর কথা শুনতে গিয়ে বেখেয়ালি হয়ে সজোরে ধাক্কা দেওয়ায় তাল সামলাতে না পেরে ধপ করে পড়ে গেল। আহানের পড়ে যাওয়ায় তোরা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। এমনটা সে মোটেও আশা করেনি। গোল গোল চোখ করে বড় করে মুখে হাত দিয়ে চেয়ে আছে তোরা, যেন অক্ষি কোটর থেকে চোখ দুটো বেরিয়ে আসবার জো। আহান আকস্মিকভাবে পড়ে যাওয়ায় ধাতস্থ হয়ে পুরোটা বুঝতে বেশ সময় লাগলো। নিজের অবস্থানটা বুঝে ধপ করে উঠে দাঁড়ালো। তোরা ভয়ে পা গুটিয়ে পিছিয়ে গেল।